ভারত এখন কোন দিকে যাবে? ভারত এখন কোন দিকের কথা বলবে? ভারতের একঘরে হয়ে যাওয়ার একটা জোগাড় হয়েছে। তার কারণ 4 সপ্তাহ যুদ্ধ চলা মানে কিন্তু এই যে ট্রাম্পের এত গলা বাড়িয়ে সোচ্চারে কথা বলা, এটা কিন্তু থাকবে না। ইসরায়েল এবং ইরানের মধ্যে যে সংঘর্ষ বা কনফ্লিক্ট, সেটা যার মধ্যে আমেরিকা জড়িয়ে পড়েছে, এইটা এইটুকুর মধ্যে সীমাবদ্ধ নেই। তৃতীয় বিশ্বযুদ্ধ হবে বলে সেরকম মনে হচ্ছে না। কারণ অনেকে বলবেন এটা হচ্ছে রিটালিয়েশন। এটা আদৌ রিটালিয়েশন নয়। এটা ইসরায়েল চায়। এবং ইসরায়েল কেন চায়? কারণ তার পেছনে আমেরিকা আছে। আমেরিকা ভীষণভাবে চায় প্রতিরক্ষা যারা বিশেষজ্ঞ এবং ইন্টারন্যাশনাল এক্সপার্ট যারা, তারা বলছেন, ইন্টারন্যাশনাল রিলেশনস এক্সপার্ট, তারা বলছেন এই সমস্ত আশঙ্কা নিয়ে ভারতবর্ষের মানুষের যে অর্থনৈতিক অবস্থা সেটা কি হতে চলেছে, এটা যদি আপনি আরেকটু যদি বিস্তারিত বলেন। ধরে নিলাম যুদ্ধ থামলো, আন্ডারস্ট্যান্ডিং হলো, তারপরে ভারতের সঙ্গে সম্পর্কটা আর কি থাকবে? ঠিক ইরাকের ক্ষেত্রে সেটা বলছে, এবং ইরানের ক্ষেত্রে কি বলেছেন ট্রাম্প? আমাদের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে যদি এটা চলতে থাকে। নমস্কার, সবাইকে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ খোলা আড্ডায় স্বাগত। আমি সুব্রত বসু। এখন এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে একটা তুমুল সংঘর্ষ চলছে। আপনারা জানেন, ইরানকে কেন্দ্র করে সমস্ত মধ্যপ্রাচ্য এবং পশ্চিম এশিয়া প্রায় যুদ্ধে জড়িয়ে পড়েছে। এবং তাতে শুধু লোকক্ষয় এবং নানা রকম সম্পত্তি হানিত হচ্ছে না, তাতে সমস্ত বিশ্ব একটা আতঙ্কের মধ্যে রয়েছে যে আগামী দিনে কি হতে চলেছে। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, তাহলে কি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে চলেছি? এই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের জানা নেই, কিন্তু আমরা যে ঘটনাগুলো দেখছি সেগুলো আপনাদের সামনে নিয়ে আসছি। এবং সেগুলোর ঘটনার পেছনে আজকের এই অনুষ্ঠানে আমরা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য, যেগুলো বিভিন্ন সংবাদপত্রে, বিদেশের খুব নামী সংবাদপত্রে এবং বিভিন্ন আলোচনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষের কাছ থেকে উঠে আসছে। এবং এই যুদ্ধের প্রভাব কি পড়তে চলেছে আগামী দিনে, সেই সমস্ত বিষয়টি নিয়ে আমরা আজকে আপনাদের সামনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান করতে চলেছি। এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম বন্দ্যোপাধ্যায়। গৌতম দা, প্রথমেই আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত। আমরা এই যে যুদ্ধটা দেখতে পাচ্ছি, সমস্ত বিশ্ব এর মধ্যে ক্রমশ একটার পর একটা দেশ, বিশেষ করে চীন, রাশিয়া সহ অনেকেই জড়িত হয়ে পড়েছে। এর কি ইম্প্যাক্ট হতে চলেছে, এর প্রভাব এবং প্রতিক্রিয়া কি হতে চলেছে গোটা বিশ্বে? আপনি যদি এই বিষয় থেকে আলোচনা শুরু করেন। দেখো সুব্রত, যে ঘটনাটা তুমি বলছো, মানে যে ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি, মানে বিশেষ করে মধ্যপ্রাচ্যের ঘটনা, ইসরায়েল এবং ইরানের মধ্যে যে সংঘর্ষ বা কনফ্লিক্ট, সেটা যার মধ্যে আমেরিকা জড়িয়ে পড়েছে, এইটা এইটুকুর মধ্যে সীমাবদ্ধ নেই, এটা আমরা জানি। এবং এটা ছড়িয়ে পড়তে পারে ব্যাপক হারে, বিভিন্ন ভাবে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। তবে প্রথমেই বলি, এখনই তৃতীয় বিশ্বযুদ্ধের কোনো শঙ্কা করার খুব একটা দরকার নেই, কারণ তৃতীয় বিশ্বযুদ্ধ হবে বলে সেরকম মনে হচ্ছে না। তার কারণ এখনো অনেকেই দুটো বিশ্বযুদ্ধ দেখেছে, এবং তার যা ফল আউট, তার কি কি হয়, তার ফলে কি মানুষ কোথায় গিয়ে পৌঁছয়, আমরা দেখেছি, সবাই প্রায় দেখেছি। এবং যারা বিশ্বের যারা বিভিন্ন রাষ্ট্রপ্রধান, তারাও সেটা জানেন। এবং তাতে কি হয়, যে জিনিসটা মানে হতে থাকে, যারা রাষ্ট্রপ্রধান থাকেন, যদি যুদ্ধ করলে খুব দেশের লোক প্রাথমিকভাবে প্রচন্ড উল্লসিত হয়, উচ্ছ্বসিত হয়, মনে হয় বিরাট একটা ঘটনা ঘটছে। কিন্তু যত যুদ্ধ চলতে থাকে তত বুঝতে পারা যায় যে টানটা কোথায় পড়ছে। একে মানুষের, দেশের লোক মারা যান, এবং তার একটা সাংঘাতিক ইম্প্যাক্ট তৈরি হয়। আরেকটা অর্থনীতিতে একটা ভীষণ রকমের প্রভাব পড়ে, এবং দেশের, সমগ্র দেশের সামগ্রিকভাবে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যখন দেশের লোক মনে করে যে কিছুতেই এই যুদ্ধ চাই না। ঠিক এইখান থেকে শুরু করা যাক। আমেরিকাতে যতগুলো পোল হয়েছে ইদানিং কালে, তাতে দেখা গিয়েছে 70 থেকে 80% লোক বলছেন যুদ্ধ চাই না। এই লোকেরা, এই মানুষরাই ডোনাল্ড ট্রাম্পকে ভোটে জিতিয়ে এনেছিলেন যে মেক আমেরিকা গ্রেট এগেন, সাংঘাতিক ভাবে। তো যুদ্ধ করে যে মেক আমেরিকা গ্রেট এগেন করা যাবে না, আমেরিকাকে বিরাট কোনো ওপরে একেবারে যে সম্মান তার প্রাপ্য বা যেখানে তার উঠে যাওয়া উচিত সেইখানে শিখরে পৌঁছে যাওয়া যাবে না, এটা কিন্তু দেশের লোক বুঝছেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প বোঝেন না।
বা রাষ্ট্রপ্রধানরাই বোঝেন না, কারণ ক্ষমতার মোহে আর ব্যক্তিগত ক্ষমতার এমন একটা জায়গা থাকে, ব্যক্তিগত ক্ষমতা, লোভ, বিভিন্ন রকমের জিনিস মানুষের যা থাকে সেগুলো এমন ভাবে চালিয়ে যায়, তারা তখন ভুলে যান যে দেশের লোককে নিরাপত্তা, অর্থনৈতিক এবং মানসিক সমস্ত দিক থেকে নিরাপত্তা দেওয়াটাই তাদের প্রধান কাজ, তারা সেটা ভুলে যান। এবারে আসি, এইটা কি ঘটনা। প্রথম আমরা দেখেছি ইসরায়েলের সঙ্গে, দেখা যাক প্যালেস্টাইনে গাজায় যে আমরা ঘটনা দেখেছি। প্রথমে বলতে পারো যে প্রথমে শুরু হয়েছে হামাস প্রথমে ইসরায়েলে রকেট বোমা ছেড়েছে, তাতে বহু লোক মারা গিয়েছেন। তারপরেই ইসরায়েল শুরু করেছে গাজার উপরে অবিশ্রান্ত বোমা বর্ষণ, এবং তাতে সাধারণ মানুষের কিভাবে মৃত্যু হয়ে চলেছিল, শিশু থেকে বৃদ্ধ, সদ্যজাত শিশু, সমস্ত হাসপাতাল থেকে বিদ্যালয় সব ধ্বংস হয়ে গিয়েছে, করে দেওয়া হয়েছে। অনেকে বলবেন এটা হচ্ছে রিটালিয়েশন। এটা আদৌ রিটালিয়েশন নয়, কারণ ইসরায়েল বরাবরই বহুদিন ধরেই চাইছে এটা, যে কি করে প্যালেস্টাইনকে সরিয়ে একটা সিঙ্গল স্টেট করে দেওয়া যায়। একটা স্টেটই থাকবে, সেখানে একটা অটোনমাস বডি টডি থাকতে পারে, অটোনমাস কাউন্সিল থাকতে পারে প্যালেস্টাইনের নামে, কিন্তু থাকবে তারা ইসরায়েলের আন্ডারে। এটা ইসরায়েল চায়। এবং ইসরায়েল কেন চায়? কারণ তার পেছনে আমেরিকা আছে। আমেরিকা ভীষণভাবে চায়। আমেরিকার মূল কারণটা কি? মূল কারণটা তো দুটো, ব্যবসার ক্ষেত্রে দুটো। একটা হচ্ছে তেলের সম্ভারটা তাদের চাই, আর আরেকটা সমরাস্ত্র বিক্রি করার জায়গা চাই। এই দুটো জায়গা চাই তাদের ভীষণ রকম ভাবে। তার জন্য এই যে তেলের সম্ভার, মধ্যপ্রাচ্যকে ইরানের জন্য কিছুতেই কবজা করা যায় না, কিছুতেই পারে না, আমেরিকা পারে না। অথচ একটা সময় পেরেছিল, ভীষণ রকম পেরেছিল, যখন শাহ ছিলেন। এবং শাহের সময় শাহ কিভাবে এসেছিলেন? কু হয়েছিল, কু হয়ে এসেছিলেন। সেই কুটা কে অর্কেস্ট্রেট করেছিল? সিআইএ করেছিল, সিআইএ এবং সবাই আমরা MI6 জানি। করেছিল, ব্রিটিশ এবং আমেরিকাতে যৌথ ফোর্স। করেছিল। এই যে করেছিল, তারপরে শাহ এসেছিলেন। এবং তখন কিন্তু এই যে যাকে আমরা যেটা আজকে এখন খুব একটা চিৎকার চেঁচামেচি হচ্ছে, এই নিউক্লিয়ার প্লান্ট কি কি করা হবে, পারমাণবিক শক্তি হানা টানা, এই যে পারমাণবিক শক্তি বা যাই বলা হোক, যে নিউক্লিয়ার ইনস্টলেশন তখনই শুরু হয়েছে। এবং সে আমেরিকাই সাহায্য করেছে। আমেরিকা সাহায্য করেছে, রিয়াক্টর পাওয়ার জন্য সাহায্য করেছে, পাঠিয়েছে, হেল্প করেছে, অনেক কিছু করেছে, সবটাই করেছে। শাহ যখন চলে গেছে, দিনের পর দিন 26 বছর প্রায় রাজত্ব করেছে, দেশের লোক যখন আর সহ্য করেনি, সরিয়ে দিয়েছে। এবারে বলতে পারা যায় যে এই যে বিপ্লব হয়েছিল শাহকে সরিয়ে দেওয়ার পরে, যে যারা এসেছিলেন, এই যেমন খামেনি কথা আমরা জানি, যিনি মারা গেলেন, আমরা বলতে পারি বাইরের লোকরা যে এটা তো মোটেই ভালো হয়নি। কারণ তিনি যেভাবে এসেছেন সেভাবেও একটা অটোক্র্যাটিক সরকার চলেছে, রিলিজিয়াস, ভয়ঙ্কর ভাবে ধর্মীয় একটা একটা সরকার চলেছে। ঠিক আছে, আমি বুঝলাম। কিন্তু প্রথম কথা হচ্ছে, সেটা দেশের লোক আগে ভাবতেন যে কি চলছে, এই সরকার আমরা চাই কিনা, এবং এই সরকারকে আমরা উৎখাত করে দেবো কিনা, এটা দেশের লোক চাইবেন। এবার সেই দেশের লোক যদি সাহায্য চান, দেশের বেশিরভাগ লোক, অধিকাংশ লোক, সিংহভাগ লোক যদি বলেন যে না, তোমরা এসে আমাদের সাহায্য করো, আমরা চাইছি, তখন একটা অন্যরকম ব্যাপার হতে পারে। তখন একটা ইউনাইটেড নেশনস থেকে না হলেও কোনো একটা দেশ মনে করতে পারে যে আমরা ওদের সাহায্য করব। ভারত এটা করেছিল একসময়, ইন্দিরা গান্ধী করেছিলেন, আমরা জানি সেটা, যেটা পূর্ব পাকিস্তানে হয়েছিল বাংলাদেশের ক্ষেত্রে। সেখানে বাংলাদেশের উপর যে পরিমাণ অত্যাচার হচ্ছিল, যে ভয়ঙ্কর রকমের অত্যাচার শুরু হয়েছিল বাঙালিদের উপরে, তখন ইন্দিরা গান্ধী দুটো কারণে দেখেছিলেন। প্রথমত দেখেছেন প্রতিবেশী দেশ, সেখানে অত্যাচার হচ্ছে, এবং সেখান থেকে যে রেফিউজি ইনফ্লাক্স, শরণার্থীরা, হ্যাঁ। বিভিন্ন রকমের চলে আসছে শরণার্থী আমাদের দেশে, সেটা আমাদের দেশের পক্ষেও খুব ক্ষতিকারক ছিল। তাই জন্য উনি সেখানে বলেছিলেন আমরা তোমাকে সাহায্য করবো। সেরকম কোনো ঘটনা ইরানে কিন্তু হয়নি। ইরানের চলছে বেশ কিছুদিন ধরে ভীষণ রকম বিক্ষোভ চলছে, অনেক রকম বিক্ষোভ চলছে, এটা ঠিক কথা, কিন্তু এটা চলছিল না। এইবারে আমেরিকা যখন কিছুতেই ইরানকে কবজা করতে পারছে না, তখন আমেরিকা যেভাবে এই যুদ্ধটা শুরু করে দিল, কারণ বলে দিল তারা ওখানে নিউক্লিয়ার বম তৈরি করছে, এই ধরনের খবর আছে। অতএব এটা একটা, এটা এটা আমেরিকা বলল
এটা একটা প্রিএমপ্টিভ স্ট্রাইক, মানে এইটা আমরা আশঙ্কা করছি ওরা এরপরে আঘাত হানবে, তার জন্য আগে থেকে আঘাত হানলাম। এই কথাটা একেবারে একেবারে একেবারেই ঠিক না। তুমি জেফ্রি স্যাক্সের কথা যেটা বললে, জেফ্রি স্যাক্স কি এই কথাটা বলেছেন? যে এই কথাটা স্যাক্স ভীষণ একেবারে খোলাখুলি মিথ্যে কথা। বলেছেন। আমরা একটু একটু ইট ইজ। গৌতম দা জেফ্রি স্যাক্সের একটু দিয়ে দিই। যে জেফ্রি স্যাক্স হুম হচ্ছেন খুব বিখ্যাত ইকোনমিস্ট এবং পাবলিক হুম পলিসি হুম তিনি হুম নিয়ে কাজ করেন। তার কথাবার্তা, তিনি এই যুদ্ধের নেপথ্যের কিছু কারণ, কি জন্য যুদ্ধ হুম হচ্ছে, তিনি খোলাখুলি বলেছেন এবং সেগুলো ভাইরাল হয়ে গেছে জেফ্রি স্যাক্সের কথা। এখন সমস্ত বিশ্বে জেফ্রি হুম স্যাক্সের কথা মানুষ শুনছেন। think it's important for us to understand where this entire war came from. It did not come from Bashar al-Assad. It came from Washington. There was a decision in 2011 to overthrow Assad. Actually, that came from Jerusalem. This has been a desire of the Israeli government that stretches back more than 25 years. Netanyahu's idea is make the Middle East in Israel's image, overthrow every government that opposes Israel. He's had a friend in that, and that is the CIA and the United States government. গৌতম দা, জেফ্রি স্যাক্সের কথা আমার মনে হয় যদি আপনি একটু করে সহজ করে যদি বুঝিয়ে দেন। দেখো, জেফ্রি স্যাক্স বরাবরই খুব ওপেন মাইন্ডেড এবং বিভিন্ন ভাবে বলেন। এমনকি উনি এ কথাও বলেছেন এর আগে, এখন যেটা বলছেন না যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের জন্য আমেরিকাই দায়ী, আমেরিকা ইজ রেসপন্সিবল ফর ঠিক। দ্যাট ওয়ার। একদম এই কথা বলেছেন জেফ্রি স্যাক্স। তিনি অধ্যাপনা করেন, এবং অধ্যাপনা শুধু না, তিনি তিনি অনেক বড় বড় জায়গায় কাজ করেছেন, ইউনাইটেড নেশনসে কাজ করেছেন, বিভিন্ন কাফি আন্নানের সঙ্গে কাজ করেছেন, বহু মানুষের সঙ্গে কাজ করেছেন। কাফি আনানের সঙ্গে তার খুব ওটা সুসম্পর্ক ছিল। তিনি এবং সুসম্পর্ক ছিল। এবং তিনি বলেছেন যে কিভাবে কফি আন্নানকে প্রায় কার্যত হুম, পদত্যাগ করতে, ইস্তফা দিতে বাধ্য করেছিল আমেরিকা। বাধ্য করা হয়েছিল, এটা বাধ্য বলেছেন। করেছিল। এইবারে ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে উনি বলেছেন ইউক্রেনকে নেটো কি করে নিতে পারে নিজের কাছে, আমেরিকা চাইছে বরাবর, তাহলে রাশিয়াকে জব্দ করা যায়। এই তো হচ্ছে মূল কারণ। উনি বলছেন সমানে এটা করে যাওয়া হয়েছে, যার জন্য রাশিয়া ভেবেছে যদি কালকে নেটোতে চলে যায়, তাহলে প্রতিবেশী দেশ যদি নেটোর আন্ডারে চলে যায়, তাহলে রাশিয়ার পক্ষে রাশিয়ার সার্বভৌমত্বের ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। সেই জন্য রাশিয়া যুদ্ধ করতে বাধ্য হয়েছে। এটা জেফ্রি স্যাক্সের এটা ইন্টারপ্রিটেশন, এটা ব্যাখ্যা। এবার দেখো, তুমি এখানে যদি তুমি আসো, এবারে তুমি এবারে তুমি পাকিস্তান এবং আফগানিস্তানের কথাও যদি ভাবো, যে আফগানিস্তানে একটা সময় ছিল, এটা ঠিকই রাশিয়া ওখানে বসিয়েছিল, একদম ঠিক আছে বসিয়েছে। তারপরে কি হলো, শীতল যুদ্ধের পরে, কোল্ড ওয়ারের সময়, তারপরে যখন আমেরিকা যখন ঢুকবে আফগানিস্তানে, কাদের থ্রু দিয়ে ঢুকবে? পাকিস্তানের থ্রু দিয়ে ঢুকেছে, পাকিস্তানকে টাকা পাঠিয়েছে, এ তো পরিষ্কার আমরা জানি। আমরা জিয়াউল হককে টাকা পাঠানো হয়েছে, এবং তার মাধ্যমে তালিবানদের টাকা দেওয়া হয়েছিল, যে সেখানে গিয়ে যাতে তারা এই দেশটাকে তাদের হাতে শেষ পর্যন্ত আসে এবং আমেরিকা নিজের মতো চালাবে। কিন্তু দুঃখের দুর্ভাগ্যের কথা হলো, আমেরিকার পক্ষে আফগানিস্তানে তারা ফেল করেছে, টোটালি ফেল করেছে। ভীষণ ভালো। এমনকি ইরাক ওয়ারের ক্ষেত্রেও তারা কিন্তু আলটিমেটলি ফেল করেছে। ইরাকেও কিন্তু এখনো পর্যন্ত শান্তি ফিরে আসে। কে ভালো লোক ছিল মন্দ লোক ছিল আমার দেখার দরকার নেই, আমেরিকার নিজের স্বার্থে এটা করছে। কিন্তু এখানে কি হচ্ছে, আমেরিকার আরেকজন এই যে সঙ্গী হচ্ছে, খুব অন্তরঙ্গ সঙ্গী হচ্ছে আমাদের ইসরায়েলের নেতানিয়াহু। এই যে ঘটনাটা হলো, এবারে আমেরিকা ইরানকে যদি কবজা না করতে পারে, এই যে তেলের ভান্ডার, ভেনেজুয়েলা কি করেছে, ভেনেজুয়েলার মাদুরোকে তুলে এনে কবজা করে নিজের দেশে বন্দী করে রেখেছে। তো ভেনেজুয়েলা ইরান তো এক জায়গা নয়, এক দেশ ঠিক। নয়, সেখানকার লোকেরা কিন্তু একরকম নয়। ইরানের মানুষের যেমন নিজের, এই যে বলছি খোমেনির পারস্য বিরুদ্ধে অনেক সভ্যতা বিক্ষোভ কোনোদিন পদানত হয়নি কারো কারো কোনো কেউই, হয়নি, মঙ্গোলিয়া থেকে কোনোদিন, হ্যাঁ, রাশিয়া, কেউই হ্যাঁ, তারাকে পদানত করতে পারেনি। পারেনি। এবং সবচেয়ে বড় কথা, তারা এইটা কিছুতে ভাবতে পারে না যে আমেরিকাকে ঢুকতে দেবে নিজের দেশে, আমেরিকা গিয়ে নিজেদের ওদের দেশটাকে সামলাবে, এটা কিন্তু ওরা সহ্য করতে পারবে না, কিছুতে পারবে না। যার জন্য দেখো, এই যে যুদ্ধটা শুরু হলো,
আমেরিকা শুরু করলো কি ভেবেছিল? আমেরিকা তো এটাই ভেবেছিল, এই শুরু করলাম, একদম শেষ করে দেবো, খামেনেইকে মেরে ফেলবো, আর বাকি তার সঙ্গে সঙ্গী সাথী তারাও মারা যাবে, আর ও দেশটা আমাদের কাছে সারেন্ডার করবে। কিন্তু এর মাঝখানে যে ডিফেন্স এক্সপার্ট যারা, প্রতিরক্ষা যারা বিশেষজ্ঞ এবং ইন্টারন্যাশনাল এক্সপার্ট যারা, তারা বলছেন, ইন্টারন্যাশনাল রিলেশনস এক্সপার্ট, তারা বলছেন যে এই যে গত বছরে যে 12 দিনের যুদ্ধটা হলো ইসরায়েলের সঙ্গে ইরানের, তখনই ইরানের স্ট্র্যাটেজিক্যালি অনেক কিছু চেঞ্জ করেছে, মিলিটারি স্ট্র্যাটেজি থেকে আরম্ভ করে অনেক কিছু তারা ভেতরে ভেতরে চেঞ্জ করে ফেলেছে, পরিবর্তন করে ফেলেছে। তার মধ্যে প্রথম পরিবর্তন ছিল যে যদি দেখা যায় যে সুপ্রিম লিডারের মধ্যে কেউ মারা গেলেন, তাহলে দেশটা কে চালাবে? সেই ধরনের একটা স্ট্রাকচার, ইনস্টিটিউশনাল স্ট্রাকচার ওরা তৈরি করে রেখেছিল, যাতে মারা যদি একজন যায়, দ্বিতীয় জন যায়, সঙ্গে সঙ্গে আরেকজন চারজনের লেয়ার তৈরি করে ওরা রেখেছিল, যে layer করে চারজনের, রেখেছে। হ্যাঁ হ্যাঁ, চারজনের লেয়ার। এইটা করবে। এবং সেই জন্য কি করলো, এই যে রিটালিয়েশনটা হলো ইরানের, এইটা ভাবতে পারে, এটা ইসরায়েলও ভাবতে পারেনি, আবার আমেরিকাও ভাবতে পারেনি। এবং এটা অবশ্য গতবারও এই জিনিসই করেছিল ওরা, কাতারে যেভাবে আমেরিকান বেসে আঘাত করেছিল, এবারে একাধিক মিডল ইস্টের যতটুকু জায়গা আছে, একাধিক প্রায় 7টা জায়গায় ইউনাইটেড আরব এমিরেটস, কাতার থেকে আরো বিভিন্ন জায়গায় যেখানে যেখানে এইখানে আমেরিকান বেস আছে, সর্বশেষ সেখানে খবর এসছে প্রায় 23টা জায়গায় হামলা করেছে। 23টা জায়গায়, তবে 23টা জায়গায়, প্রথমে তাই হ্যাঁ 23টা সর্বশেষ তাই জায়গায় খবর। যদি, হ্যাঁ, তো 23টা জায়গায় হামলা করেছে। এবং তার এবং মধ্যে দুটো খুব ইম্পর্টেন্ট জায়গা, একটা হচ্ছে ইসরায়েলেরই পরমাণু কেন্দ্রে তারা হামলা করেছে, এবং একদম নেতানিয়াহুর অফিসে হামলা করেছে, যার ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত জানা যায়নি। এই যে নেতানিয়াহুর অফিসে একটা আঘাত করেছে, এবং সেটা যে কি অবস্থা সেটা ইসরায়েল বলতে চাইছে না, ইরান বলছে ওখানে আঘাত, টার্গেটে আমাদের আঘাত করা হয়েছে, এটা বলেছে। এবং এই যে এইটা যে ইরান থামাবে না, এটাও কিন্তু বুঝতে পারা গেছে যে ইরান এখনই চট করে থামাবে না। যার জন্য ট্রাম্প বলছেন যে 4 সপ্তাহ অন্তত যুদ্ধ চলবে। 4 সপ্তাহ যুদ্ধ চলা মানে কিন্তু এই যে ট্রাম্পের এত গলা বাড়িয়ে সোচ্চারে কথা বলা, এটা কিন্তু থাকবে না। কারণ ইতিমধ্যে ট্রাম্প একবার বলেছেন আমরা আলোচনায় রাজি, এবং ইরান সঙ্গে সঙ্গে সেটাকে প্রত্যাখ্যান করে দিয়েছে, বলেছে আমরা রাজি নই। কারণ খামেনেইকে মারানোর পর, মেরে দেওয়ার পরেই যেটা হয়েছে দেখো, খামেনেইকে একটা মার্টারডাম করে দেওয়া হয়েছে, শহীদ মানে একটা বিশাল বড় শহীদের আখ্যা দেওয়া হয়েছে দেশে, এবং দেশের মানুষ হু করে নেমে পড়েছেন, এমনকি বিদেশেও সেটা হয়েছে। ইনফ্যাক্ট খামেনেইকে সেই রোমান ক্যাথলিকদের পোপের যেরকম সম্মান, সেই ধরনের সম্মান শিয়াদের, শিয়া গোষ্ঠীরা সেই রকম সম্মান একটা দিতে শুরু করেছে। এমনকি ভারতবর্ষ আমরা জানি, লখনৌয়ে, কাশ্মীরে প্রসেশন বেরিয়ে গেছে। লখনৌয়ে 3 দিনের ওই শিয়া গোষ্ঠী 3 দিনের শোক পালন করবে বলে ঘোষণা করে দিয়েছে। 3 দিনে এত দূর হয়ে গিয়েছে। তো এই ঘটনা সারা পৃথিবীতে হচ্ছে, বিভিন্ন জায়গায় দেখছি। আর পাকিস্তানে তো কি হয়েছে আমরা জানি, আমেরিকান কনসুলেটের কাছে গিয়ে হামলা হয়েছে, মারা গিয়েছেন অনেক লোক, এই সমস্ত চলছে। কিন্তু যেটা দ্বিতীয় মানে কথাটা হচ্ছে, যেটা দেখা যাচ্ছে যে ইরানের কাছেও এমন এমন কিছু শক্তিশালী মিসাইল আছে, তার মধ্যে 2 ধরনের মিসাইল ওরা ইউজ করতে পারে, একটা লো রেঞ্জ, একটা হাই রেঞ্জ। হাই রেঞ্জের মিসাইল ওরা পাচ্ছে কোথায়, এইটা বলা হচ্ছে, এটা অনেকে বলছে যে চায়না থেকে পেয়েছে। অ্যান্টি শিপ মিসাইল আছে, সাবমেরিন আছে, নর্থ কোরিয়া থেকে পেয়েছে সাবমেরিন। সেই সাবমেরিন পার্সিয়ান গালফে এবং শ্যালো ওয়াটারে চলতে পারে। কাজেই এই যে বন্ধ করে দিয়েছে ওরা এই হরমুজ প্রণালী, মানে স্ট্রেইট অফ হরমুজ, যেখান দিয়ে মূলত আমরা জানি সমস্ত তেল সরবরাহকারী জাহাজগুলো চলে, এটা তো সাংঘাতিক একটা ঘটনা ঘটছে। এবং এর প্রভাব, তেলের দাম ইতিমধ্যে ভীষণভাবে বাড়তে শুরু করছে। কাতারে এই অয়েল প্রডিউসিং ইয়েতে তোমার প্রোডাকশন জায়গায় যেখানে ইতিমধ্যে আঘাত এনেছে, বন্ধ করতে বাধ্য হয়েছে। এইটার প্রভাব ভারতবর্ষ পড়বে। ভারতবর্ষ নিয়ে বেশি চিন্তা আমাদের,
ভারতের উপরে ভীষণভাবে পড়তে পারে। আর ভারতের এখন এমন অবস্থা হয়েছে, রাশিয়ার সঙ্গেও এমন অবস্থা, রাশিয়ার কাছেও তেল কিনতে পারবে না ট্রাম্পের নির্দেশে। ট্রাম্পের চোখ রাঙানি আছে যে না, রাশিয়ার সঙ্গে তেল কেনা চলবে না। তাহলে ভারতকে এখন যদি আমেরিকার কাছ থেকে তেল কিনতে হয়, যে আমেরিকা নিজেই এখন তেল নিয়ে টলমল হবে, তার এতই দাম বেড়ে যাবে, আমাদের দেশের ইনফ্লেশনটা কোথায় যাবে সেটা ভেবে আমাদের প্রত্যেকেরই সত্যি কথা বলতে রাত্রের ঘুম চলে যাওয়ার জোগাড় হয়েছে, সুব্রত। ঠিক, সমস্ত অর্থনীতিটাই তো ঘেঁটে যাওয়ার কথা মানে। আমি শুধু আমার হ্যাঁ। পরিবারের অর্থনীতির কথা বলছি না, প্রত্যেক মানুষের তাদের রোজগার, আয়ের সঙ্গে তার ব্যয়, এবং যারা অবসরপ্রাপ্ত লোক তাদের তো সুদ নির্ভর জীবন, সমস্ত তাদের হুম। অর্থনীতিটা তো ঘেঁটে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং সেই সঙ্গে বড় ফ্রেমে যদি আমরা দেখি, সমস্ত দেশের অর্থনীতি সাংঘাতিকভাবে ঘেঁটে যাওয়ার হুম। সম্ভাবনা রয়েছে। কেন তেলের দাম যেমন বাড়বে, সেই সঙ্গে সঙ্গে টাকার দাম এমনি ভীষণভাবে পড়ছিল, আরো খুব দ্রুত এর মধ্যে এটা পড়বে, এটা বোঝাই যাচ্ছে। হুম। এবং আমাদের বেশি হুম। দামে তেল কিনতে হলে আমাদের বৈদেশিক মুদ্রাও আরো বেশি পরিমাণে চলে যাবে। এই সমস্ত আশঙ্কা নিয়ে ভারতবর্ষের মানুষের যে অর্থনৈতিক অবস্থা, সেটা কি হতে চলেছে, এটা যদি আপনি আরেকটু যদি বিস্তারিত বলেন। অর্থ- তুমি যেটা বলছো অর্থনৈতিক অবস্থার সঙ্গে আরেকটা হচ্ছে যে ভারতবর্ষের বৈদেশিক নীতিটা একটা এমন জায়গায় পৌঁছেছে, বিশেষ করে এই যে জিওপলিটিক্যালি ভারতবর্ষ কার্যত এই ওয়েস্ট এশিয়ার মধ্যে একঘরে হয়ে যাওয়ার জোগাড় হয়েছে। এটা অনেকে মনে করছেন, অনেক বিশেষজ্ঞ যারা, বিশেষ করে এই যে বললাম আমি খানিক আগে, ইন্টারন্যাশনাল এক্সপার্ট যারা, তারা মনে করছেন ভারতের একঘরে হয়ে যাওয়ার একটা জোগাড় হয়েছে। তার কারণ, কারণ চায়না বা রাশিয়া ভীষণ রকম ভাবে এই যুদ্ধটাকে বন্ধ করতে বলেছে, আমেরিকার উপরে বলেছে আমেরিকা এটা ঠিক করছে না, আমেরিকাকে এটা বন্ধ করতে হবে। কড়াভাবে বিবৃতি দিয়েছে এইরকম রাশিয়া এবং চায়না, দুটো দেশে খুব চায়না কড়া বিবৃতি দিয়েছে। এইরকম দ্ব্যর্থহীন ভাবে কিন্তু মোদি বলেন। মোদি বলছেন আমরা শান্তির পক্ষে, আমরা ডেমোক্রেসির পক্ষে, আমরা ডিপ্লোম্যাটিক রিলেশন চাই, তো সব জানি। কিন্তু এইগুলো খানিকটা গোল গোল কথা, এটা খুব স্ট্রেইট কথা নয় যে আমেরিকাকে বন্ধ করতে বলতে হবে। এইটা উম যে মনমোহন সিংকে এত খুব বেশি ব্যঙ্গ করতেন, খুব বেশি রকমের, সেই মনমোহন সিংকে জিজ্ঞেস করা হয়েছিল যখন ইরাক ওয়ার ইরাক সম্পর্কে, যুদ্ধে, হ্যাঁ। উনি বলেছিলেন যে এটা আমেরিকার একটা ভুল সিদ্ধান্ত, আমেরিকার ভুল সিদ্ধান্ত, একদম ভুল আমেরিকায় করেছে দাঁড়িয়ে তারা। বলেছিলেন, আমেরিকার মাটিতে আমেরিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন। দাঁড়িয়ে বলেছিলেন। তো সেই কোথায়, আমরা সেটা কোথায় দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না। এবারে দেখো তো, ব্রিক্স, যদি ব্রিক্সের থেকে ভারত সরে এসেছে অনেকটাই, কারণ ট্রাম্প চাননি ব্রিক্সের থেকে। কারণ ট্রাম্প তো আলাদা একটা গোষ্ঠী তৈরি করছে, আমরা সবাই জানি। ইসরায়েলের সঙ্গে, ভারতের সঙ্গে, আহ, আমেরিকার সঙ্গে একটা আলাদাভাবে একটা তৈরি করবার, হেক্সাগোনাল যাকে বলা হচ্ছে, আরেকটা দেশ, কয়েকটা দেশ মিলে একটা করার চেষ্টা। এবারে ব্রিক্সের থেকে যদি ইয়ে হয়ে যায়, আমরা এসিও থেকে যদি দূরে সরে যাই, তাহলে কি হবে? ওইদিকে রাশিয়া, চায়না, পাক, ইরান, এই যে ওয়েস্ট, আমি যেটা বলতে চাইছি, এই যে ওয়েস্ট এশিয়া ওশন, সেই জায়গাটা তো ওদের মানে নিয়ন্ত্রণে চলে যাচ্ছে, ওদের নিয়ন্ত্রণ আছে এখন। এবং এই যে একটা তো এইটা নিয়ন্ত্রণ আছে, এটা ভারতবর্ষের পক্ষে। আর এই যে ইরান যেটা করতে পারবে, মানে করতে চলেছে আর কি, সেটা হচ্ছে হরমুজ প্রণালী বন্ধ করবে একদিকে, আরেকদিকে হুথি চেষ্টা করছে রেড সিটাকে যাতে কিছুতেই আর চালু করতে না দেওয়া হয়, বন্ধ করে দেওয়ার জন্য। এর আগেও ঠিক। করেছে ওরা, হুথি এর হ্যাঁ। আগেও করেছে, হ্যাঁ। আমেরিকান যুদ্ধ জাহাজ রণতরীর উপরে আঘাত এনেছিল, হুম। আবার ওরা করবে এবং ভীষণ বেশি রকম করবে। আবার এই লেবাননের যে তোমার থেকে যে হেজবুল্লাহ, তারাও এটা তো করবার কথা ভেবেছিল, এবং তার জন্য ইসরায়েল লেবাননের উপরে, বেরুটের উপরে হামলা চালিয়েছে। লেবানন এখন অবশ্য ব্যান করেছে, হেজবুল্লাহকে ব্যান করেছে। লেবানন লেবানন ব্যান করেছে, সব ঠিক আছে, কিন্তু হেজবুল্লাহ তো থামছে না। হেজবুল্লাহর কাছে যা বলছেন যারা ডিফেন্স এক্সপার্ট, তারা বলছেন অন্তত লো রেঞ্জের মিসাইল অন্তত ওদের কাছে 30,000 পড়ে আছে মিসাইল। তো মিসাইল যদি 30,000 পড়ে থাকে এবং তারা যদি মনে করে অনিষ্ট করব, হ্যাঁ, তারা যদি মনে কোনো না কোনো ভাবে অনিষ্ট করব, তো তারা তো করতেই পারে। বিশেষ করে হরমুজ, এই যে স্ট্রেট অফ
হরমুজেই তো তারা করতেই পারে, যে কোনো সময়ে তারা তার উপরে আঘাত হানতে পারে। আমার এই এই জিনিসটার জন্য সবচেয়ে চিন্তা হচ্ছে যে ভারত এখন কোন দিকে যাবে, ভারত এখন কোন দিকের কথা বলবে। কারণ আরেকটা খুব ইম্পর্টেন্ট এখানে একটা একটা জায়গা আছে, সেই জায়গাটা হচ্ছে যেই মুহূর্তে তোমার ইরান এই মিডল ইস্টের প্রথমে প্রথমে যে 7টা দেশে আমেরিকান বেসে হামলা চালিয়েছিল, তারপরেই তাদের ফরেন মিনিস্টারকে ফোন করেছিলেন আমাদের ইরানের ফরেন মিনিস্টার, ফোন করে বলেছিলেন এটা কিন্তু তোমাদের উপরে আমার আক্রমণ নয়, এরা কিন্তু আমরা আমেরিকান বেসের উপরে আক্রমণ করছি। ভারতকে ফোন করেন, জয়শঙ্কর নিজে ফোন করেছেন, বিভিন্ন জায়গায় করেছেন ঠিকই, কিন্তু কেন ভারতকে কনফিডেন্সে নিল না? কনফিডেন্সে কেন তারা নিল না, কেন ইরান নিল না? এটা খুব চিন্তার বিষয়। নেওয়া উচিত ছিল। এতদিনের সম্পর্ক ভারতের সঙ্গে ইরানের, ইরানের ব্যক্তিগত তাদের কি সরকার চলছে আমার দেখার দরকার নেই, তাদের কোন ধরনের সরকার, ধর্মীয় কি ইয়ে কিচ্ছু এসে জানে সাধারণ যারা মানুষ, এই সমস্ত অন্ধ ভক্তের দল ইরানের যারা সঙ্গে আমাদের 32 দীর্ঘদিনের সম্পর্ক, স্ট্র্যাটেজিক পার্টনার আমাদের। হ্যাঁ। হ্যাঁ, এবারে এই যে অন্ধ ভক্তের দল এর কিছুই বোঝেন না, তারা শুধু হিন্দু মুসলমান বোঝেন, তারা আর কিচ্ছু বোঝেন না। হুম। বৈদেশিক সম্পর্ক কিভাবে কার সঙ্গে রাখতে হয়, সেটা ডিপ্লোমেসি, যেটা আমরা বলি কূটনীতি, সে কূটনৈতিক ভাবে ভারতের সম্পর্ক যদি ইরানের সঙ্গে এইরকম দূরের হয়ে যায়, তাহলে ভারতের পক্ষে সেটা মোটেই খুব একটা সুখের দিন বলে আমি মনে করছি, এটা মোটেই খুব একটা সুখকর নয় বলে আমি মনে করছি। এইটাই তুমি যেটা বলছো, এরপরে ভবিষ্যতে যদি যুদ্ধ থেমেও যায়, ধরে নিলাম যুদ্ধ থামলো, আন্ডারস্ট্যান্ডিং হলো, তারপরে ভারতের সঙ্গে সম্পর্কটা আর কি থাকবে? ভারত কি সেখান থেকে আগের মতন কোন সম্পর্ক তৈরি করতে পারবে? যে চাবাহার বন্দর, যে চাবাহার বন্দর নিয়ে এত কথা হয়েছিল, এখন তো বন্ধ হয়ে গিয়েছে, এখন বন্ধ হয়ে আছে সব। প্রচুর বহু টাকা কোটি ভারত টাকা এখন সেখানে ইনভেস্ট, ভারত ঢেলেছে, বহু কোটি টাকা। সেখানে গেলে আফগানিস্তান পর্যন্ত ভারতবর্ষের ব্যবসা বাণিজ্য খুব সহজ হয়ে যেত জাবাহার বন্দরের মাধ্যমে। বন্ধ হয়ে গেছে। আর ভারত সেটা মুখ ফুটে কি বলতে পারবে যে আমরা আমার সব শুরু করব? নাকি ইরান বলবে ভারতকে এসো তোমরা, আমরা তোমাদের সঙ্গে আবার বাণিজ্য করি? এই সমস্ত সমস্ত বিষয় নিয়ে আমার মনে হয় যে ভারতের বৈদেশিক নীতিটাই কিন্তু খুবই নড়বড়ে হয়ে গেল, বিশেষ করে কারণ এই একদিকে প্রতিবেশী দেশগুলো, তাদের সঙ্গে আমাদের যে সম্পর্কটা আগে ছিল সেই সম্পর্কটা বিনষ্ট হয়েছে অনেকটাই। আবার এই ইরানের সঙ্গে শুধু আমেরিকার প্রতি এবং ইসরায়েলের প্রতি গভীর প্রীতি দেখিয়ে ভারতের কতটা লাভ হবে তাই নিয়ে আমি খুবই সন্দিহান। গৌতম দা, একটা প্রশ্ন হচ্ছে যে সম্পর্ক যাই হোক, ইরানের সঙ্গে আমাদের যেহেতু দীর্ঘদিন ধরে আমাদের সম্পর্ক রয়েছে, নরেন্দ্র মোদী ইরানে গিয়ে তার সেখানকার খমেনির সঙ্গে দেখা করেছিলেন, এরকমও আমরা জানি। তো আচ্ছা, সেইখানে হ্যাঁ, দাঁড়িয়ে তিনি খমেনির এই এই হত্যাকাণ্ডের পরে, একজন রাষ্ট্রপ্রধানের হত্যাকাণ্ডের পরে, একটা সার্বভৌম দেশের হত্যাকাণ্ডের পরে, আরেকটা সার্বভৌম গণতান্ত্রিক দেশের পক্ষ থেকে যে শোক প্রকাশ, সেটুকুও তিনি করেননি বলে বিরোধী দল, বিশেষ করে কংগ্রেস, প্রচন্ড সরব হয়েছে। তারা কংগ্রেসের পক্ষ থেকে তো তারা এটার নিন্দে করেছে এবং তার সমবেদনা জানিয়েছে খামেনেইয়ের পরিবারের প্রতি, কিন্তু সরকারিভাবে আমাদের দেশের শাসক দল এটা করেনি। এর কি প্রভাব হতে পারে? এটা 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 খুব বড় ব্যাপার কি আমাদের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে? দুটো জিনিস আছে সুব্রত এখানে। প্রথম প্রথম জিনিসটা হচ্ছে আমাদের যে মিডিয়া, আমাদের যে মিডিয়া, সে তার মেজরিটি অফ মিডিয়া, বেশিরভাগ সিংহভাগ সেই মিডিয়া এখন কিন্তু সরকার যা বলে তাই করে, মোটামুটি সরকারের কথাই চলে। সরকার যেরকম ভাবে সরকার নির্দেশিত পথেই অনেকটা অনুসরণ করে, সেইভাবেই চলতে থাকে, যার জন্য তারা দেখবে আমেরিকান ভিউ পয়েন্ট থেকে সমানে খবরগুলো দেখানো হচ্ছে, সমানে খবরগুলো দেখানো হচ্ছে আমেরিকান ভিউ পয়েন্ট থেকে। আমেরিকা ভেবেছে প্রিএমটিভ স্ট্রাইক না হলে সত্যি ওরাই ভীষণ রকমের আঘাত করতো, তাই এটাই, হ্যাঁ। করা হচ্ছে। উল্টোটা করা হচ্ছে না। আমেরিকাই যেন অ্যাজ এ ভিকটিম, ভিকটিম যে আসলে ইরান, সেটা দেখানো হচ্ছে না। তাহলে দেশের লোকের কাছে কি পৌঁছচ্ছে, কোন বার্তাটা? একদিকে সেটা,
এবং বিজেপির নিজস্ব যে সাংঘাতিক একটা নেটওয়ার্ক আছে, সেটারই অন্ধভক্তদের কাছে হিন্দু মুসলিম ন্যারেটিভটা সমানে চালিয়ে দেওয়া হচ্ছে। হিন্দু মুসলিম ন্যারেটিভের সঙ্গে যেটার কোনো সম্পর্ক নেই, এই বুদ্ধিটা, এই বোধটা তো নেই। কেন আমি খুব ট্রাম্পও হিন্দু নন এবং নেতানিয়াহু হিন্দু নন, অথচ না, হিন্দু সে মুসলিম। কেউই কেউই মানে কেউ মুসলিম কেউই রাইট নয়। দিলেই সে আমার আমার বন্ধু হয়ে যাবে, আমার ভাই হয়ে, এরকম আর হ্যাঁ, কি। এই যে, আপনি আপনি গদি মিডিয়ার কথা বললেন, একটা ছোট্ট জিনিস একটু আগে আমি দেখলাম, সেটা হচ্ছে যে এনডিটিভি, আমাদের হুম গৌতম আদানির হুম হুম টিভি সংস্থা। গৌতম আদানির অনেক হুম ব্যবসা আছে ইসরায়েলে, তার টিভি হুম সংস্থাকে নেতানিয়াহু একটি ইন্টারভিউ দিয়েছেন। এখানে হুম থ্যাঙ্কড গ্রেট ফ্রেন্ড পিএম মোদি ফর স্ট্যান্ডিং উইথ ইসরায়েল বলে নেতানিয়াহু বলেছেন। থ্যাঙ্কড হুম গ্রেট ফ্রেন্ড পিএম মোদি ফর স্ট্যান্ডিং উইথ ইসরায়েল। এরকম হুম সময় এরকম একটা বক্তব্য ভারতের বৈদেশিক নীতির উপরে কতটা প্রভাব ফেলতে পারে? প্রভাব ফেলতে পারবে না। আমি যেটা বারবার বলছি যে ভারতের হুম, এই যে একটা জিনিস হয়ে যা, আরো আরো হয়ে যাবে। আমি বারবার বলছি এই যে ওয়েস্ট ইন্ডিয়ান ওশান যে এই এরিয়াটা, এই যে পশ্চিম এশিয়ার যে সামুদ্রিক ভাবে যে এই সমস্ত জায়গায় ভারত কিন্তু ক্রমেই ইরেলেভেন্ট হয়ে যাবে, অপ্রাসঙ্গিক হয়ে যাবার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এই অপ্রাসঙ্গিক হয়ে যাওয়াটা ভারতের পক্ষে মোটেই খুব একটা ভালো লক্ষণ নয়। ভারতের পক্ষে ভালো হবে না, এটা পরিষ্কার। এটা নিয়ে কোনো, আমি আমি মানে দ্ব্যর্থহীন ভাষায় এটা বলতে পারি, এটা মোটেই ভালো হবে না। ভালো হবে না কেন তুমি বলতে পারো, ভালো হবে না কেন? কারণ আমেরিকা সমস্ত জায়গায়, ব্রিটিশ কলোনি আমরা দেখেছি ওপেনলি কলোনি করতে, কিন্তু ব্রিটিশরা তবু ছেড়ে দিয়ে চলে গেছে, সব কলোনি ছেড়ে দিয়ে চলে গেছে। আমেরিকা যেভাবে কলোনি করতে চায়, সেটা কিভাবে করতে চায়? করতে চায় এভাবেই যে সেই দেশটাকে চালাবে আমেরিকা, কলোনি। আমি ঠিক সার সার কথা সাহায্যের, বললাম যেটা, হ্যাঁ ঠিক। আফগানিস্তানের ক্ষেত্রে যেটা বললাম, ঠিক ইরাকের ক্ষেত্রে সেটা বলেছে, এবং ইরানের ক্ষেত্রে কি বলেছেন ট্রাম্প? যে কিচ্ছু চিন্তা নেই তোমাদের, আমরা তোমাদের হাতে, আমাদের আগে তোমাদের রেজিম চেঞ্জ হয়ে যাক, হ্যাঁ, শাসন পাল্টে যাক, তোমাদের হাতে ছেড়ে দিয়ে আসবো আমরা। মানে তোমাদের হাতে ছেড়ে দিয়ে আসবো মানে তার দেশটা, দেশটা তাদের। ট্রাম্প বলছেন আমরা তোমাদের হাতে ছেড়ে দিয়ে আসবো, যেন মনে হচ্ছে দেশটা নিয়ে ট্রাম্পের হাতের হাতের মুঠোয় আছে, যে কোনো সময় বলবেন এটা তোমাকে হাতে দিয়ে দিলাম, না এবার চালাও কিছুদিন, আমি দেখছি কেমন চালাবে। তিনি ইজ দ্য সিইও অফ দ্য ওয়ার্ল্ড। এইরকম তো তাহলে কি ভারতবর্ষের যে সার্বভৌমত্ব আমরা কি আমেরিকার কাছে বন্ধক দিয়ে রাখবো? এটা তো খুব সবচেয়ে চিন্তার আমার কাছে। এটা তো ছিল না আগে, আগে কোনোদিন দেখিনি। সবাই বলবে গান্ধী 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 বলে নয়, ইন্ডিভিজুয়ালি, ইন্ডিভিজুয়ালি। এমনকি বাজপেয়ীও এরকম সাহস দেখিয়েছেন, কথা বলেছেন, নিজস্ব শির দ্বারা উঁচু করে বলেছেন, এমন নয় যে অন্য কিছু বলেছেন। এখন সেটা একদম দেখতে পাচ্ছি না। শুধু কোথায় দেখতে পাচ্ছি? নিজের দেশের ক্ষেত্রে যে কোনো বিরোধিতা হলে আমরা দেখতে পাই একটা জিনিস, সেটা হচ্ছে তাদের জেলে ভরে দাও, তাদের ইউএপিএ করে দাও, তাদের যেন দেশদ্রোহী, দেশদ্রোহী, দেশদ্রোহী। দেশদ্রোহী করে বলে দাও। এটা করা হয়, আমি দেখেছি, এটা বরাবরই করা হয়। যে কোনো সমালোচনা, কড়া সমালোচনা হলেই সেটা করা হয়। এটা একটা করা হয়, আর একটা হচ্ছে এই যে হিন্দু মুসলিম ন্যারেটিভ, এই ন্যারেটিভ। এর বাইরে তো আর কিছু দেখতে পাচ্ছি না। কাজেই এই তুমি যেটা বলছো, এই যে আমরা আমরা বৈদেশিক নীতির ক্ষেত্রে, বিদেশ নীতির ক্ষেত্রে আমরা কোথায় আছি তো পরিষ্কার হয়ে যাচ্ছে, মানে দিবালোকের মতো পরিষ্কার। তবে আমাদের দেশের লোকের সংখ্যাগুরুর মধ্যে যারা এই ভক্তর মধ্যে আছেন, অন্ধ ভক্তদের মধ্যে, তারা কতটা বুঝবেন তা তো আমরা জানি না, কি করে বলবো এখন বলতে পারি না। কিন্তু হুম, আমি এটুকু বলতে পারি, ইন দ্য লং রান আমাদের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে যদি এটা চলতে থাকে। আর আশা করব যে মোদী হয়তো আগামী দিনে নিজস্ব স্ট্যান্ড পাল্টাবেন এবং বলবেন স্ট্রংলি, যেমন আগে বলেছিলেন, একটা সময় বলেছিলেন। ঠিক চাবাহার যখন হয়েছিল তৈরি করবেন, তখন মোদী বলেছিলেন অন্তরঙ্গ কিছু ওই সাংবাদিকদের নিয়ে গল্প করার সময়, ঠিক। যে আমরা কোনো তৃতীয় ব্যক্তির, আমরা তো এই, যাকে বলা হয় নির্দেশ শুনবো না, আমরা নিজের মতো চলবো। কিন্তু যখন পরীক্ষাটা শুরু হলো, সত্যি কথাই পরীক্ষাটা, কাজটা শুরু হলো, হ্যাঁ, তখন 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 আর তিনি তখন ছেড়ে আর চলে সেই এলেন, চাবাহা ছেড়ে চলে এলেন। সেইটাই। ঠিক।
ধন্যবাদ গৌতম দা। আপনি আজকে একটা খুব সুন্দর তথ্য সমৃদ্ধ আলোচনা আমাদের উপহার দিলেন। আপনারা যারা এই অনুষ্ঠানটা দেখলেন তাদের একটাই অনুরোধ, সেটা হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের মতামত, আপনাদের ভালো লাগা মন্দ লাগা সমস্তটাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, এবং সেই সঙ্গে আমাদের এই চ্যানেলটি, আমার এই চ্যানেল এবং গৌতম ব্যানার্জি অফিসিয়াল, এই চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অবশ্যই চালু করে রাখবেন। গৌতম দা, আপনাকে ধন্যবাদ। যারা দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ এবং নমস্কার সবাইকে। যাতে আপনারা সবাই এই বিষয়টিকে আরো বেশি গুরুত্ব দিয়ে আমাদের সঙ্গে থাকেন, সেই জন্য আমাদের একটা আবেদন আপনাদের কাছে থেকেই যাবে। সবাইকে নমস্কার।